নমস্কার। কল্লোলে বয়ে যায় যমুনা, তারই তীরে তপস্যারত ঋষি সনাতন। তার কাছে আসেন এক দরিদ্র ব্রাহ্মণ, তার নাম জীবন। তিনি এসে বলেন, ঋষি, আমি দারিদ্র পীড়িত বহুদিন, এ কষ্টের জীবন আর সহ্য হয় না। এমন সময় স্বপ্নে পেলাম যে আপনার কাছে এসে যদি আপনার চরণ স্পর্শ করতে পারি, আপনিই বলে দেবেন এ দারিদ্র্যের মুক্তির উপায়। সেই শুনে সনাতন বড় আশ্চর্য হন। তিনি বলেন, আমার কী বা আছে, কিছুই তো নেই, এই একা বসে যমুনার তীরে তপস্যা করি। হঠাৎ তার মনে পড়ে, তিনি বলেন, দাঁড়াও, বেশ কিছুকাল আগে খুঁজে পেয়েছিলাম একটি মানিক, যার ছোঁয়ায় লোহা সোনা হয়। এই নদী তীরেই কোথায় পুঁতে রেখেছিলাম, ওই জায়গাটাতে গিয়ে খুঁজে দেখো তো। দৌড়ে যান ব্রাহ্মণ জীবন, গিয়ে খুঁড়তে থাকেন নদী তীর। সেখান থেকে বেরোয় মানিক, যার স্পর্শে মুহূর্তে লোহার মাদুলি হয়ে ওঠে সোনার। আর তারপর নদী পারে রক্ত ছবি, দিনান্তের ক্লান্ত রবি গেল অস্তাচলে। তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে কহে অশ্রু জলে, যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মণি, তাহারি খানিক মাগিয়া মিনত শিরে, এত বলি নদী নীরে ফেলিল মানিক। যেই মুহূর্তে মানিকের স্পর্শে লোহার মাদুলি হয়ে ওঠে সোনার, সেই মুহূর্তে ব্রাহ্মণের বোধোদয় ঘটে। আর যেই মুহূর্তে রবীন্দ্রনাথের কলমের আঁচড়ে লেখা হয় স্পর্শমানিক কবিতাটির শেষ কয়েকটি পংক্তি, বোধোদয় ঘটে আমাদের সবার। আমরা বুঝি লোভ এবং লিপ্সার চেয়ে মহত্তর ত্যাগ এবং নির্লিপ্তি। আজকে এই গল্প দিয়ে কেন শুরু করলাম এই পর্ব জানেন? কারণ আজ থেকে শুরু করছি যে সিরিজ, তা এমন একজনকে নিয়ে যিনি সারা জীবন কর্মময়তার মধ্যে কাটিয়েছেন এবং আজকে সেসব ছেড়ে নির্লোভ মায়াময় সাধারণ জীবনযাপন করেন। তার খ্যাতি অনেক, তার কর্ম ছড়িয়ে আছে বহু বইয়ে, বহু পত্রিকায়, নানান জায়গায়। তার শিক্ষায়, তার রুচিতে তার ছাপ স্পষ্ট। কিন্তু তিনি আজ এইসবের বাইরে নিভৃত। শতরূপা বন্দ্যোপাধ্যায়। শতরূপাদির সাথে আমার পরিচয় কিন্তু আকস্মিক। একটি পর্ব দেখে তিনি আমাকে যোগাযোগ করেন এবং তারপর ক্রমে ক্রমে ঘনিষ্ঠতা বেড়ে আমি হয়ে উঠি তার একান্ত স্নেহধন্য। তিনি আমাকে অজস্র বই উপহার করেছেন, অত্যন্ত ভালোবাসেন আমাকে। তার বহু রান্না ছেপে বেরিয়েছে ভারতবর্ষের বিভিন্ন নামকরা পত্রপত্রিকায় বহুবার। তার বই ভারতবর্ষের বিভিন্ন নামকরা প্রকাশনী সংস্থায় বহু ভাষায় বেরিয়েছে, বাংলায়, ইংরেজিতে, এমনকি হিন্দিতে অবধি। সেই শতরূপাদি যখন নিজে বলেন রান্না শেখাবেন, তার চেয়ে আনন্দের আর কী বা হতে পারে। এবং যে সে রান্না নয়, এ হলো তার নিজের মনের কাছের তার মা দিদিমার রান্না। আমাদের আগামী যে সিরিজটি, সেটি বেশ দীর্ঘ। আমরা মোটামুটি গোটা 10-12টি পর্ব করব শতরূপাদির মা দিদিমার রান্না নিয়ে, অনবদ্য সব রান্না। তার মধ্যে আজকে প্রথম পর্ব, আজকে করব কপিভোগ। চলুন শিখি। এই রান্নার শুরুতে কড়াই উনুনে চাপান, তারপর তাতে দিয়ে দিন তেল, সাদা তেল এবং ঘি। ঘি আর সাদা তেল যখন গরম হবে, তখন তাতে ফোড়ন দিন তেজপাতা এবং গোটা জিরে। গোটা জিরে এবং তেজপাতার সুগন্ধ বেরোলে তারপর আসুন মূল রান্নায়।
ফোড়নের সুগন্ধ বেরিয়েছে। এবার এতে দিয়ে দিন ছোট কুচি করে কাটা দুটি বড় পেঁয়াজ। পেঁয়াজের রং ধরা অবধি পেঁয়াজ ভাজতে থাকুন। যখন পেঁয়াজের রং ধরতে শুরু করবে তখন তাতে যোগ করুন প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, তারপর নিজস্ব রুচি অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এবং 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সাথে যোগ করুন অল্প জল এবং ততক্ষণ কষান যতক্ষণ না সব মশলা তেল ছেড়ে দেবে এবং কাঁচা গন্ধ চলে যাবে। তারপর এতে যোগ করুন 1.5 থেকে 2 খানা টমেটো কুচি। টমেটো যোগ করবার পর রান্নাটি কিন্তু ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটো একেবারে গলে যায়। এই প্রসঙ্গে বলি, আমাদের বাড়িতে দুটি রান্না প্রায়শই হয় অতিথি নিমন্ত্রিত থাকলেই। শীতকালে চাল কপি আর গরমকালে চাল পটল। যখন প্রথম কপি ভোগের কথা শুনি এবং পড়ি তখন ভাবি এ তো আমার চেনা রান্না, কিন্তু কই, যেই মুহূর্তে ভেতরে ঢুকি রান্নাটির তখন দেখি এ তো একেবারেই আলাদা। 3টি কারণে আলাদা। প্রথমত, চালকপি এবং চাল পটলে ব্যবহৃত হয় গোবিন্দভোগ চাল, এখানে কিন্তু আমরা ব্যবহার করছি বাসমতি চাল। দ্বিতীয়ত, চালকপি এবং চাল পটল কিন্তু বিশুদ্ধ নিরামিষ রান্না এবং তাতে টমেটোর ব্যবহারও নেই। এই রান্নায় কিন্তু টমেটোর ব্যবহার আছে এবং এর সাথে পড়ে পেঁয়াজ এবং চিংড়ি মাছ। এবং তৃতীয়ত, চালকপি এবং চাল পটল দুটিই কিন্তু ভাত পাতে খাবার রান্না। এই রান্নাটি কিন্তু শতরূপাদি বলছেন যেমন ভালো লাগবে ভাত বা রুটি পরোটা দিয়ে, তেমনই ভালো লাগবে সাধারণ জলখাবার হিসেবেও। টমেটো মজে গেছে। এইবার এই রান্নায় যোগ করুন ছোট করে কেটে রাখা ফুলকপি। এইখানে বলি, কপি ভোগের কপি কিন্তু ছোট করে কাটবেন। এই সময় ততক্ষণ কপি দিয়ে রান্নাটি ভাজবেন যতক্ষণ না কপি আধ ভাজা হয়ে আসবে। এরপর আমি এই রান্নাটিতে যোগ করব 1 কাপ পরিমাণ ছাড়ানো মটরশুঁটি এবং 1 কাপ পরিমাণ ছাড়িয়ে পরিষ্কার করে রাখা কুচো চিংড়ি। রান্নাটি নাড়িয়ে কষান পরবর্তী 3 থেকে 4 মিনিট। 4 মিনিটের মাথায় যোগ করুন রান্নাটিতে 100 গ্রাম বাসমতি চাল। এই চাল কিন্তু আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চাল যোগ করবার পর ভাজতে থাকুন পরবর্তী 5 থেকে 7 মিনিট। এই পর্যায়ে যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগছে আজকের রান্না এই শতরূপা বন্দ্যোপাধ্যায় সিরিজের কপি ভোগ আমাদের দয়া করে কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে তাহলে আত্মীয় বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এইসব রান্না, সেভাবেই কিন্তু বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। আর হ্যাঁ, বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, কারণ সেভাবেই কিন্তু আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন সবচেয়ে আগে পৌঁছবে আপনাদের কাছে। 4 থেকে 5 মিনিট চাল ভাজা হয়েছে। এইবারেতে উষ্ণ গরম জল দেবার পালা। যতখানি চাল নেবেন তার দ্বিগুণের অল্প কম জল দেবেন। আমি এখানে নিয়েছিলাম 100 গ্রাম চাল, এখানে দিয়ে দেব 175 মিলিলিটার অর্থাৎ 175 গ্রাম উষ্ণ গরম জল। আঁচ একদম কমিয়ে আনুন, নিভু আঁচে ঢাকা দিয়ে রান্নাটি হতে দিন পরবর্তী 20 মিনিট। ঠিক 20 মিনিটের মাথায় রান্নাটির ঢাকা খুলুন। এইবার আঁচ পুরোপুরি বাড়িয়ে দিন এবং যেটুকু জল আছে তা শুকিয়ে নিন। জল শুকিয়ে এসেছে। এবার শেষ 4টি উপকরণ দিয়ে এই রান্না শেষ করার পালা। প্রথমেতে দিয়ে দিন স্বাদ অনুসারে নুন, তারপর দিন 1 টেবিল চামচ পরিমাণ ঘি, এরপর দিন 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি এবং সবশেষে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিলেই কিন্তু প্রস্তুত কপি ভোগ। এই রান্না যেমন খাওয়া যাবে ভাত পাতে শুধু শুধু, তেমন খাওয়া যাবে জল খাবার হিসাবেও।